হ্যালো বন্ধুরা, তোমরা যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ভাইয়ের বন্ধু যখন বর গল্পের 23তম অংশ দেখতে দেখতে আরো 1 মাস কেটে গেল। তৃষাও নিজেকে অফিসে সেট করার চেষ্টা করছে। পুরো না পারলেও অনেকটাই বুঝে গিয়েছে ওকে কি করতে হবে। আর কোনো সমস্যা হলে কাকতালীয় হলেও নিলয় ও সঙ্গে সর্বদা ওর পাশে পেয়েছে। এই ব্যাপারটা তৃষার কাছে একটু জটলা লাগলেও কিছুই বলতো না। যেমন সে দিনেরই কথা, তৃষা নিজের কেবিনে বসে একটা ফাইল চেক করছিল। হঠাৎ অনুমতি না নিয়েই অর্ক কেবিনে প্রবেশ করে। হ্যালো মিসেস তৃষা, হাউ আর ইউ? কারো কণ্ঠ শুনে তৃষার সামনের দিকে তাকায়। অর্ককে নিজের কেবিনে দেখে তৃষার গলা কেন শুকিয়ে গিয়েছিল, কেন জানি শুকিয়ে গিয়েছিল। কিন্তু ও নিজেকে অর্কের সামনে দুর্বল কিছুতেই দেখাতে চায় না, তাই মনে সাহস সঞ্চয় করে অর্কের প্রশ্নের কড়া জবাব দিল। ফাইন মিস্টার একে, বাট আই থিঙ্ক আপনি ম্যানার্স ভুলে গিয়েছেন। কারো কেবিনে প্রবেশ করার আগে যে তার অনুমতিটা নিতে হয় তা কি এখন আপনাকে বলে দিতে হবে? তৃষার কথায় অর্ক শুধু একটা বাঁকা হাসি দিল আর একটা চেয়ার টেনে বসে পড়ল ঠিক তৃষার সামনে। ওয়াও, আই অ্যাম ইমপ্রেসড মিসেস তৃষা। তোমার তেজ দেখি সেই আগের মতোই আছে, তবে সত্য বলতে কি জানো, তোমার এই তেজই তো ঘায়েল করেছিল সেদিন আমায়। আজও কি করতে চাও? অর্কের এ ধরনের কথায় তৃষা গা জ্বলে যাচ্ছে। আচানক অর্ক টেবিলের দুদিকে হাত রেখে তৃষার দিকে ঝুঁকে বলল, আফসোস, এখন কিন্তু তোমার সেই বডিগার্ড নেই যে তোমাকে গার্ড করতো সবসময়। ইউ নো দ্যাট তৃষা, ভাগ্য সবসময় যে সাথে দিবে এমন তো নয়। এমন হলে তো কখনো কারোর সাথে খারাপ কিছু হতোই না, তাই না মাই বেবি? হুজ নো কাল কি হবে? অর্ক হঠাৎ এত সামনে আসায় তৃষা এমনি ভয় পেয়ে গেল। তার উপর আবার এসব কথা। তৃষা এতটা বোকা নয় যে ও অর্কের কথার পেছনের যে ওয়ার্নিং তা বুঝতে পারবে না। তৃষার না চাওয়া সত্ত্বেও ভয় তৃষার চোখে মুখে ফুটে উঠেছে, আর এই ভয়টাই তো অর্ক দেখতে চেয়েছিল। আর তাই হলো। অর্ক খুব ভালো করেই জানে তৃষা জাস্ট ওর সামনে নিজেকে ব্রেভ প্রমাণিত করতে চায়, কিন্তু তৃষা কতটা কি অর্ক ভালো করে জানে। ভয়ে তৃষার মুখে সেদিন কোনো কথাই বের হচ্ছিল না। অর্ক চেয়ার ছেড়ে তৃষার দিকে এগোতে নিলে হঠাৎ কেবিনে প্রবেশ করে নিলয়। অর্ককে দেখে নিলয়ের মেজাজ গরম হয়ে যায়, তাও আবার তৃষার সাথে। নিলয়ের চোখ তৃষার উপরে পড়ল। তৃষার ভয়ে মাখা মুখখানি দেখে নিলয়ের যা বোঝার বুঝে নিল। অর্কের সামনে গিয়ে নিলয় জিজ্ঞেস করলো, এনি প্রবলেম একে? আর আপনি এখানে কি করছেন? কোনো প্রয়োজন থাকলে আমার কাছে আসবেন, যেহেতু আপনার প্রজেক্ট এর সব দায়িত্ব আমার উপর। অর্ক এবার একটু বাঁকা হেসে, তেমন কিছু না মিস্টার নিলয়, আমি প্রজেক্টের ব্যাপারে কথা বলতে আসিনি, আমি তো এসেছিলাম মিসেস তৃষার সাথে পুরনো কিছু বিষয় নিয়ে আলোচনা করতে, তাই না মিসেস তৃষা? আমার আবার খুব বেড ব্যাড হ্যাবিট আছে, আমি আবার কিছু বাকি রাখি না। উপকার হোক বা অপকার হোক, শোধ নিয়ে থাকি বা শোধ করে দিই। সেটাই বলছিলাম, আসলে মিসেস তৃষার সাথে পুরনো কিছু হিসাব ছিল তো, তা কিভাবে শোধ করব এই বিষয় নিয়েই আর কি। নিলয় একবার তৃষার দিকে তাকালো। তৃষা ভয়ে কেমন কুঁকড়িয়ে গিয়েছে। ও রিয়েলি ডোন্ট ওয়ারি একে, যদি মিসেস তৃষার সাথে আপনার পুরনো কোনো হিসাব থেকেও থাকে তাহলে আমি তা চুকিয়ে দেব, কেমন? এই জন্য মিসেস তৃষাকে বিরক্ত না করলেও চলবে। আফটার অল ইউ আর পার্টনার, আই মিন বিজনেস পার্টনার। অর্ক এবার তীক্ষ্ণ দৃষ্টি নিলয়ের দিকে নিক্ষেপ করে বলল, উইল শিওর ইউ সুন বেটার নিলয়। ডেফিনেটলি মিস্টার একে। অর্ক চলে যাওয়ার পর নিলয় তৃষার কাছে আসে। আর ইউ ওকে তৃষা? তৃষা কোনো রকম মাথাটা নাড়িয়ে হ্যাঁ বলল। নিলয় তৃষাকে এক গ্লাস পানি এগিয়ে দিল। তৃষা পানিটা নিয়ে ঢকঢক করে খেয়ে ফেলল। খুব দরকার ছিল পানিটা এর সময়, গলাটা কেমন শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল।
দেখো তিশা, আমি জানি মিস্টার একে এর সাথে তোমার খুব খারাপ একটা অতীত জড়িত, কিন্তু তুমি যদি ওকে দেখে এখনো এভাবে ভয় পাও তাহলে ওর সাহস আরো বেড়ে যাবে। তাই তোমাকে এসব কিছু সাহসের সাথে ডিল করতে হবে, ভয় পেলে চলবে না, ওকে? তিশা নিলয়ের দিকে তাকিয়ে মাথাটা নেড়ে হ্যাঁ বলল। সোমের ডাকে তিশা ফিরে এলো বর্তমানে। আমাকে ডেকেছেন ম্যাম? আচ্ছা সোম ভাইয়া, আপনি একে কোম্পানির ডিলটার সম্পর্কে কিছু জানেন? মানে জিসান জেনে বুঝে এই প্রজেক্টটা হাতে নিবে এটা ইম্পসিবল। তাহলে অ্যাকচুয়ালি ম্যাম, এই প্রজেক্টটার জন্য আমাদের তেমন কিছু করতেই হয়নি। আমাদের রাইভেল কোম্পানিগুলো অনেক চেষ্টা করার সত্ত্বেও পায়নি। তবে এতগুলো কোম্পানির মধ্যে একে কোম্পানির মালিক আমাদের চুজ করেছেন। ডিলটা সাইন করতে একে কে স্যারের ভাই আর পিএ এসেছিল। মূলত তারাই প্রজেক্টটা হ্যান্ডেল করছিল, কারণ একে নাকি বিজি থাকেন। তাই স্যারের এ ব্যাপারে ধারণা ছিল না বলে মনে হয়, আই হোপ। হঠাৎ নিলয় হন্তদন্ত হয়ে তিশার কেবিনে প্রবেশ করলো। কিছু ফাইল সোমের দিকে ছুঁড়ে মেরে হুংকার দিয়ে বলে, 24 ঘন্টার সময় তোমাকে দিলাম সোম, খবর নিয়ে জানাও কে এই ব্যক্তি। নিলয়কে এমন রাগতে দেখে তিশা জিজ্ঞেস করলো, কি হয়েছে নিলয়? বিজনেস পার্টনার হওয়ার কারণে নিলয় তিশাকে নাম ধরে ডাকতে বলেছে। আমাদের 30% শেয়ার কেউ উঁচু দামে কিনে নিয়েছে, আর বাকি শেয়ার হোল্ডারদেরও নাকি অফার করছে তাদের শেয়ার বিক্রি করে দিতে। বাট এটা কে করছে আর কেন, সেটাই তো বলতে পারছি না। সম্পূর্ণ গোপনে কাজটা করা হচ্ছে। এত বড় একটা খবর গোপন রাখার পেছনে কার হাত বুঝতে পারছি না। তিশা কিছুক্ষণ ভেবে অর্ক করেনি তো, না, এটার পেছনে একের কোনো হাত নেই। সামহাউ, বাট হু? সামওয়ান বাট হু? আবার নতুন কোন শত্রু উদিত হলো আল্লাহই জানে। তৃষা নিজের চেয়ারে বসে হাত দুটোতে থুতনি রেখে সোমকে প্রশ্ন করলো, আচ্ছা সোম ভাইয়া, সত্যি করে বলুন তো, আপনার স্যার অফিস চালাতো নাকি কোনো গ্যাং? তার যাওয়ার পর সবাই আমার উপর হামলা করছে কেন? আমি কার ক্ষেতের ধান চুরি করছি বলুন তো? সোম আর নিলয় দুজনই খুব অবাক হলো তৃষার কথা শুনে। সোম কিছু না বলে চলে যেতে নিলে তৃষার ডাকে থেমে যায়। আমি আপনাকে একটা কাজ দিয়েছিলাম, করেছেন? জি ম্যাম, আইজি সাহেব আজই আসবে আপনার সাথে দেখা করতে। ওকে, আপনি আসতে পারেন। নিলয় তৃষাকে প্রশ্ন করে, আইজি কেন আসবে? পক্ষান্তরে তৃষা নিলয়কে বলল, জিসানের কেসটা রিওপেন করতে চায়। আমার বিশ্বাস এটা কোনো অ্যাক্সিডেন্ট কেস না, মার্ডার। আর আমার ডাউট হচ্ছে অর্কের উপর। নিলয় মুগ্ধ হয়ে তৃষার দিকে তাকিয়ে ভাবছে, কি আশ্চর্য, যে মেয়ে 1 মাস আগে সবার সাথে কথা বলতেও ভয় পেত, ডিপ্রেশনে নিজেকে শেষ করতে চেয়েছিল, আজ সে কতটা কনফিডেন্ট হয়ে গিয়েছে। আর চিন্তা ধারণাও অনেকটা উন্নত হয়েছে। জিসান হয়তো তৃষার এই রূপটাই দেখতে চেয়েছিল। কলেজ মাঠে বসে আছে নিশি আর নীলু। নিশিকে চুপ থাকতে দেখে নীলুই বলে উঠল, তৃষা কেমন আছে রে? কলেজেও আসে না কেন এখন? ওকে অফিসে যেতে হয়, তাই ক্লাস করতে আসতে পারে না, তবে পরীক্ষার সময় আসবে। অফিস, তাও আবার তৃষা, কিভাবে? নিশি এরপর খুলে সব বলল। বুঝতে পারছি। কি আশ্চর্য, তাই না? জিসান ভাইয়া যাওয়ার পর থেকে সবকিছু কেমন উলটপালট হয়ে গিয়েছে, তাই না? তৃষার লাইফটাই চেঞ্জ হয়ে গিয়েছে। কত ভালোবাসা ছিল দুজনের মধ্যে, তাই না? জিসান ভাইয়ের মতো ভালোবাসা কি কেউ দিতে পারবে তৃষাকে? আর নিশিও ভাবছে, সত্যিই তো, কিন্তু তৃষা কি ভাইয়ার জায়গা কাউকে দিতে পারবে? এত কি সাহস সবকিছু এত কি সহজ সবকিছু? নিশি, চল এবার যাওয়া যাক। নিশি ও নীলু গেটের দিকে যাওয়ার সময় হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে নিশির হাতের ফোনটা পড়ে যায়। নিশি বিরক্ত হয়ে চিল্লিয়ে বলে, কোন ফাজিল রে, চোখে দেখতে পাস না? ছেলেটি নিশির ফোনটা তুলে নিশিকে সরি বলতে গিয়ে থমকে যায়। ছেলেটিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নিশি কিছুটা বিরক্ত হয়ে ছেলেটির হাত থেকে ফোনটি কেড়ে নিয়ে গেটের বাহিরের দিকে হাঁটা ধরলো নীলুর সাথে। পেছন থেকে ছেলেটি নিশিকে কুহু বলে ডাক দেয়।
কিন্তু নিশি নীলুর সাথে কথা বলতে বলতে চলে যায়। ছেলেটি আনমনে বলে ওঠে, কুহু তুমি এখানে, আর আমি তোমাকে কোথায় না খুঁজেছি। এবার আর যেতে দেব না, দেখে নিও, সব রাগ ভাঙিয়ে ছাড়বো। বাসায় যাওয়ার জন্য তিশা অফিস থেকে বের হলে অফিসের বাহিরে নিবিড়কে দাঁড়িয়ে থাকতে দেখে। তিশা কিছুটা অবাক হলেও তা মুখে প্রকাশ করলো না, কারণ আজকাল তিশার সাথে অবাক করার মতো এমন কিছু না কিছু ঘটতেই থাকে। যেমন কিছুদিন আগের কথা, তিশা অফিস শেষ করে বাসায় যাচ্ছিল। হঠাৎ হঠাৎ রাস্তায় দুইটা মাইক্রো তিশার দের গাড়ির সামনে এসে দাঁড় করালে ড্রাইভারকে না চাওয়া সত্ত্বেও গাড়ি থামাতে হলো। হঠাৎ ব্রেক মারায় তিশা কিছুটা ঘাবড়িয়ে যায়। ড্রাইভার রফিককে জিজ্ঞেস করে, সমস্যা কি? ভাবি, আমাদের গাড়ির সামনে আচানক দুটো মাইক্রো দাঁড় করিয়েছে কেউ। আমি গাড়ির সামনে কাচের দিকে তাকিয়ে দেখি মাইক্রো থেকে প্রায় 7-8 জন গুন্ডা টাইপের ছেলে নেমে আমাদের গাড়ির চারপাশে ঘেরো করে দাঁড়িয়ে আছে। আমার তো এদের দেখেই রুহু কেঁপে উঠলো। আমরা গাড়িতে মাত্র 3 জন, আমি, রফিক আর সোম। তবে সোমকে দেখে আমি কিছুটা অবাক হলাম, কারণ এসবের কোনো রিয়াকশন দেখতে পেলাম না ওর চেহারায়। তাই আমি কাঁপা কাঁপা গলায় সোমকে জিজ্ঞাসা করলাম, এরা কে, আর আমাদের এভাবে আটকেছে কেন ভাইয়া? ম্যাম প্লিজ রিল্যাক্স, কিছু হবে না, জাস্ট একটু ওয়েট করুন। এমন সময় সোমের এমন কথা শুনে আমি তো মনে হয় সপ্তম আসমান থেকে নিচে পড়েছি। ছেলেগুলোর মধ্যে একজন বারবার ড্রাইভারকে ইশারা করছে গাড়িটার নখ খুলতে আর নেমে আসতে। কিন্তু রফিকও কি সুন্দর করে আরামে বসে আছে, কোনো চিন্তার চও নেই এই দুজন ব্যক্তির মাঝে। আসলে আমি পরে বুঝতে পারলাম গাড়িটা বুলেট প্রুফ। হাজার চেষ্টা করেও ওরা কিছুই করতে পারবে না, যে পর্যন্ত আমরা লক না খুলবো। কিছুক্ষণ পর হুড়মুড় করে প্রায় 10-12টা হুন্ডা এসে থামলো আমাদের গাড়ির সামনে। আমার তো এবার জান যায় যায় অবস্থা, এরা আবার কে? কিন্তু আশ্চর্য, এদের দেখে সোম গাড়ি থেকে বের হয়ে গেল। হচ্ছেটা কি এসব? ওদের মাঝে কি কথা চলছে আল্লাহই জানে, তবে কিছু যে ভালো না তা বোঝা যাচ্ছে। হঠাৎ যা দেখলাম তা দেখার অবস্থায় ছিলাম না আমি। সোম তার কোমর থেকে একটা রিভলভার বের করে ক্রো করে আসা ছেলেদের গায়ে গুলি করে দিল। আমি এসব দেখে সত্যিই বিশ্বাস করতে পারছি না কিছুই। হুন্ডাতে আসা ছেলেদের কিছু একটা বুঝিয়ে গাড়িতে উঠে বসলো সোম। আমি সাথে সাথে চিৎকার দিয়ে উঠলাম, এসব কি সোম ভাইয়া? আপনি এদের মেরে ফেললেন কেন? আর আপনার কাছে পিস্তল আছে, কিন্তু কেন? সোম ড্রাইভারকে ইশারা করলো গাড়ি স্টার্ট দেওয়ার জন্য, আর আমাকে বলল, ম্যাম রিল্যাক্স, আমার পিস্তল লাইসেন্স করা, আর জিসান স্যারই দিয়েছে আমায়। আমি ওনার পিএ কাম বডিগার্ড ছিলাম, আর এখন আপনাকে সুরক্ষা করা আমার দায়িত্ব, আর এজন্য সবকিছুই করতে পারি। আপনি এ বিষয় নিয়ে তেমন ভাববেন না, এসব আপনার জন্য হয়তো নতুন, কিন্তু আমাদের জন্য না। আমি সত্যি সেদিন দ্বিতীয়বার আবার ভাবতে শুরু করছিলাম, আমি কি সত্যি জিসানকে চিনতাম? নিবিড়ের ভাইয়ের ডাকে আমি নীরব ভাইয়ের ডাকে আমি ফিরে এলাম বর্তমানে। আরে ভাইয়া, আপনি এখানে? তোমার তো দেখাই মিললে না বাসায় গেলে, তাই এখানেই চলে আসলাম। এবার বলো কেমন আছো? এই তো বেঁচে আছি এখনো কোনো রকম। এসব কেন বলছো তিশা? সামনে তোমার পুরো জীবনটা পড়ে আছে, তাই যা হয়েছে তা ভুলে অতীত থেকে ফিরে আসো। আমার অতীতই আমার বর্তমান আর ভবিষ্যৎ, ও তাই ভোলা সম্ভব না। ওকে আচ্ছা বাদ দাও, চলো তোমাকে আজ আমি বাড়ি দিয়ে আসি। কিন্তু কোনো কিন্তু না, আজ আর কিছু শুনতে চাই না, প্লিজ চলো। ওকে চলুন। তিশা নিবিড়ের গাড়িতে উঠতে নিলে হঠাৎ সোম সামনে এসে দাঁড়ায়। সরি ম্যাম, আপনি নিজের গাড়ি ছাড়া কারোর সাথে যেতে পারবেন না। হোয়াট দ্য, এখন কি তোমার পারমিশন নিতে হবে? তিশা কোথায় যাবে আর কার সাথে যাবে? নিবিড় দাঁতে দাঁত চেপে সোম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হঠাৎ নিলয় এসে বলল, ইয়েস ডক্টর নিবিড়, তিশাকে আমাকে বা সোমকে বলে যেতে হবে, কারণ তিশার সুরক্ষার পুরো ভার জিসান আমাদের উপর দিয়ে গিয়েছে, তাই আমাদের তো টেন্সড
করাই জায়েজ, তাই না? আর আপনার তিশার সাথে কোনো কথা থাকলে আপনি বাসায় গিয়ে কথা বলতে পারেন, বাট অফিস আওয়ার শেষে তিশাকে বাড়ি পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব, তাই আমাদের কাজ আমাদের করতে দিন। তিশা, আমার সাথে চলো, আমি তোমাকে বাসায় পৌঁছে দিচ্ছি। তিশাও জানে এখানে ওর আর কিছু বলার নেই, কারণ জিসান ওর চারপাশে এক অদৃশ্য জাল করে রেখে গিয়েছে, যা তিশা অনুভব করতে পারে কিন্তু দেখতে পায় না। আর এখানে একা চলার সাহস করলে ক্ষতি শুধু তিশারই হবে। আহমেদ ভিলার সামনে তিশাকে নামিয়ে দিল নিলয়। কাল নাকি আবার একটা বিজনেস পার্টি আছে, কোনো আরিয়ান জোভান ইনভাইট করেছে দেশের সব বিজনেসম্যানদের। বিজনেস এর সুবাদে আমাকেও যেতে হবে, দেখা যাক। নেক্সট ডে, রেডিসন ব্লু ঢাকার ওয়াটার গার্ডেন হোটেলে দাঁড়িয়ে আছি, চারদিকে যেন লালের বাহার। থিম পার্টি বলে কথা, মেয়েদের লাল এবং ছেলেদের ব্ল্যাক পোশাক নির্ধারণ করা হয়েছে, সাথে আবার পছন্দ মতো মাস্কও। এ ধরনের পার্টিগুলোতে এমনি আমার তেমন ইন্টারেস্ট কম, তবুও আসতে হলো, তাও আবার জিসানকে ছাড়া। নিলয় অন্য বিজনেসম্যানদের সাথে কিছু একটা বিষয় নিয়ে আলোচনা করছে, আমার খুব বোরিং লাগছে, তাই একটু হাঁটাহাঁটি করছি। হঠাৎ সামনে বার সেকশনে অর্ককে দেখতে পেলাম। এটাকে দেখলেই মেজাজ গরম হয়ে যায়, শয়তান লোক একটা। আমাকে দেখার আগে আমি সরে গেলাম। হঠাৎ কানে আসলো স্টেজ এর দিকে কিছু একটা অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে। কাছে গিয়ে দেখলাম নামকরা সঙ্গীত শিল্পী তপসী কবির গান গাইবেন এখন। তাকে দেখেই চারদিকে করতালি বেজে উঠল। তপসী মাইকটা নিয়ে বলল, অবশ্যই আমি গাইবো, কিন্তু আমার সাথে তাল মেলাতে হবে মাই ফ্রেন্ড আরিয়ানকেও। সবাই একসাথে আবারও করতালি দিতে লাগলো। নিলয়ও এতক্ষণে আমার পাশে এসে দাঁড়ালো। তপসীর সাথে স্টেজে একটা ছেলে মাস্ক পরে আমাদের দিকে পিঠ করে বসে আছে, যথাসম্ভব এটাই মিস্টার আরিয়ান। উনি হাতে গিটার নিয়ে গান গাওয়া শুরু করলো। আজ বলবে হঠাৎ কেউ এসে হেসে আলতো চোখে চোখে, তোমার জন্য এসেছি আমি, ভালোবাসতে যে তোকে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। হঠাৎ সবার করতালিতে আমার ধ্যান ভাঙে। কি অদ্ভুত, কত পরিচিত সুর মনে হচ্ছে। মিস্টার আরিয়ান এর কণ্ঠ এতটা টানছে কেন আমায়? কে সে? আমি তাকে দেখার চেষ্টা করেও ব্যর্থ হলাম। ঠিক তখনই আরিয়ান নিজের মাস্কটা খুলে সামনে ঘুরলো। মুহূর্তে তৃষার দুনিয়াটা মনে হয় ঘুরতে লাগলো। এত বড় শক নাকি খুশি, যেটাই হোক তৃষা হজম করতে পারলো না। মুখ থেকে অস্ফুটে বেরিয়ে পড়লো, জিসান। তৃষা নিজের জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। সবাই কিছুটা অবাক হলো। কি হলো? শুধু তৃষা না, নিলয়ও শকড। কেমন রিয়্যাক্ট করার দরকার বুঝতে পারছে না, কিন্তু এখন আগে তৃষাকে সামলাতে চলে গেল। আর অর্ক, সে তো আরিয়ানকে দেখে পার্টি ছেড়েই চলে গেল সাথে সাথে। আরিয়ান আশেপাশের ভিড় ঠেলে সামনে এসে দেখে একটা মেয়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে আছে। আরিয়ান এসে ধরতে নিলে কেউ আরিয়ানের হাতটা ধরে ফেলে। দেখতে দেখতে আরো 1 মাস কেটে গেল। তৃষাও নিজেকে অফিসে জীবনে কিছু কিছু প্রশ্ন থেকে যায় যার উত্তর কখনো মিলে না, কিছু কিছু ভুল থাকে তা শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। হুমায়ুন আহমেদ। তৃষার জীবনটাই একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আজ। সময়ের স্রোত বয়ে চলছে, অথচ যতদূর চোখ যায় শুধু ধোঁয়াশা ছাড়া কিছুই চোখে পড়ছে না। জীবনের কঠিনতম সময়ের সম্মুখীন হতে চলেছে তৃষা, কিন্তু তার সম্মুখীন হওয়ার সাহস বা শক্তি কোনোটাই তৃষার মধ্যে নেই এখন। অনেক কষ্টে নিজেকে বুঝিয়েছে, মানিয়েছে, জিসান আর নেই, চলে গিয়েছে ওকে এই পৃথিবীর ভিড়ে একা ফেলে। তৃষার মন না মানলেও তৃষা নিজেকে এসব বলেই বুঝ দিয়েছিল, কিন্তু এখন তৃষা নিজেকে কিভাবে সামলাবে? জিসানের মতো দেখতে এই লোকটি, যাকে সবাই আরিয়ান নামে চেনে, আবার তার মুখোমুখি
হলে তিশা কি করবে, কিভাবে নিজেকে সামলাবে? এটা যে ওর জিসান না। সেদিন পার্টি থেকে আসার পরের দিনই সোমকে দিয়ে আরিয়ান জোবান এর পুরো ডিটেলস কালেক্ট করে তিশা। আর ডিটেলস জানার পর তিশার মনে যে সুপ্ত আশাটুকু ছিল যে হয়তো জিসান বেঁচে আছে তাও শেষ হয়ে যায়। আরিয়ান জোবান একজন কানাডার অধিবাসী, বাবা কামাল শেখ, মা কৃষ্মি। বাবা একজন বাংলাদেশি হলেও মা কানাডার অধিবাসী। আরিয়ান ছোট থেকেই কানাডায় বড় হয়েছে। বিজনেসম্যান হিসাবে তুখর মাইন্ডের মানুষ, তাই তো খুব অল্প সময় বিভিন্ন দেশে নিজের ব্যবসার বিস্তার করেছে। এবার আরিয়ান এর নজর বাংলাদেশের উপর পড়েছে। নিজের পছন্দ মতো কোম্পানি চয়েস করে নেয় প্রথমে, হোক সেটা যত ছোট বা বড়। তারপর সেই কোম্পানি নিজের করে ছাড়ে আস্তে আস্তে। এটাই আরিয়ান এর বিজনেস ট্রিক। সবথেকে বড় যে ব্যাপারটা জেনে তিশা হতাশ, তা হলো আরিয়ান জোবানের মেয়েদের সাথে রিলেশন তেমন একটা ভালো না। কোনো মেয়ে তার লাইফে বেশি দিন টিকে থাকতে পারে না। এসব জানার পর তিশা মন প্রাণ দিয়ে বিশ্বাস করে নেয় এটা ওর জিসান না, এটা জিসান হতেই পারে না, অসম্ভব। সেদিন পার্টি থেকে এসে অর্কেরও মাথা খারাপ হয়ে গিয়েছিল। জিসান নামের প্যারাটা যে ওর জীবনে কতটা ভয়ঙ্কর ছিল ও সেটা ভালো করেই জানে। হাতের গ্লাসে রাখা ড্রিঙ্কস এক ঢোকে শেষ করে গ্লাসটি সামনের দেওয়ালে ছুঁড়ে মারল। রাগে অর্কের মাথার রগগুলো ফুলে গেল। কি করে সম্ভব এটা? জিসান মরেও বেঁচে আসলো কিভাবে? আমাকে সত্য জানতে হবে। কে এই আরিয়ান? আমার প্ল্যান আমি কিছুতেই নষ্ট হতে দেব না, এবার কিছুতেই না। অফিস টাইম। আজ দুদিন পর তিশা অফিসে আসলো। আজও আসতে চায়নি, কিন্তু নিলয় সকাল সকাল তিশার বাসায় হামলা করে, কারণ আজ নতুন শেয়ার হোল্ডার আসবে অফিসে। তাই খুব জরুরি একটা মিটিং আছে, তিশাকে সেখানে উপস্থিত থাকতে হবে। অনেক বুঝিয়ে তিশাকে অফিসে আসতে রাজি করে নিলয়। আজকাল নিলয় যখনই বাসায় আসে ঝর্ণা নিলয়ের চারপাশে ঘোরাঘুরি করে, একটু যদি তাকায়। কিন্তু নিলয়ের লেশহীন ভাব ঝর্ণাকে ভীষণ পোড়ায়। কিসে এত মগ্ন যে একবার তাকানোও যায় না আমার দিকে। অবশেষে ঝর্ণা নিজে এসেই সেধে নিলয়কে চা কফি অফার করে। নিলয় একবার ঝর্ণার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে থ্যাঙ্কস, বাট আই ডোন্ট নিড এনিথিং। নিলয়ের এতটুকু হাসিতেই ঝর্ণার গার্ডেন ফুলে ফুলে যেন ভরে গেল। কি সুন্দর এই হাসি, একদম বুকে গিয়ে লাগে। মিটিং রুমে সবাই অপেক্ষা করছে নতুন বোর্ড মেম্বারের জন্য। সবাই এসে পড়েছে, কিন্তু যার আসার কথা সেই আসেনি এখনো। তিশা বিরক্ত হয়ে সোমকে কিছু বলবে, তার আগেই ক্যাবিনে নতুন কারোর উপস্থিতি টের পেয়ে তিশার সামনে তাকালো। সামনের ব্যক্তিটিকে তিশা মোটেও আশা করেনি। এ তো আরিয়ান জোবান। আরিয়ান ফুল অ্যাটিটিউড নিয়ে ক্যাবিনে প্রবেশ করলো। আরিয়ানকে দেখে সবার মুখ হা হয়ে গেল। কেউ নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, কিন্তু আরিয়ান সবকিছু একটা ডোন্ট কেয়ার লুক নিয়ে উপেক্ষা করলো। বোর্ড মেম্বার থেকে তো একজন বলেই ফেললো, মিস্টার জিসান আপনি বেঁচে আছেন। আরিয়ান একটা বাঁকা হাসি দিয়ে সামনে বসা তিশার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, আমি আরিয়ান, আরিয়ান জোবান, কানাডা থেকে এসেছি আর এখন এই কোম্পানির একজন বোর্ড মেম্বার। আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটেছে এই অফিসে এসে। আজই আমি জানতে পারলাম আমি একা নই এই চেহারার মালিক। আমারই ডুপ্লিকেট আরো একজন এই শহরে ছিল। আফসোস তাকে চোখে দেখতে পারলাম না। আমি মন থেকে দুঃখিত মিস্টার জিসান আহমেদ এর জন্য। সবাই কিছুটা অবাক হলো। এমনও কি হয় বাস্তবে? এসব তো নাটক সিনেমায় দেখা যায় বা গল্পে শোনা যায়। আরিয়ানের কারো কথা শোনার যেন কোনো ইন্টারেস্টই নেই, তাই নিজের দৃষ্টি তিশার দিকে স্থির করেই আবার বলল, মিস তিশা জিসান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির এমডি রাইট? তিশা শান্ত চোখে তাকালো আরিয়ানের দিকে, তারপর মাথা নেড়ে হ্যাঁ বলল। ওকে, আমি এই অফিসে আমার একটা নিজস্ব কেবিন চাই। নিশ্চয় এতে আপনার কোনো আপত্তি হবে না। তাছাড়া কোম্পানির ভারী শেয়ার আমার হাতে, তাই এতটুকু আমি এমনি পাই। রাইট মিস তিশা?
তিশা নিলয়ের দিকে তাকালে নিলয় ইশারায় হ্যাঁ বলে আর সোমকে আরিয়ানের ক্যাবিন রেডি করতে বলে। আরো কিছু বিষয় নিয়ে কিছুক্ষণ আলোচনা করে মিটিং শেষ করা হয়। এরপর যে যার কাজে চলে যায়। ফাঁকা ক্যাবিনে টেবিলের এক পাশে বসে আছে তিশা, আর এক পাশে আরিয়ান। তিশা ভাবছিল আরিয়ানও চলে যাবে, কিন্তু আরিয়ান যায়নি, এখনো বসে আছে। তিশার মুখ খুব অস্বস্তির লাগছে। তিশার খুব অস্বস্তি লাগছে আরিয়ানের সাথে এক রুমে থাকতে, তাই নিজেই চেয়ার থেকে উঠে চলে যাওয়ার জন্য যেতে নিলে আচানক আরিয়ান সামনে এসে দাঁড়ায়। হঠাৎ আরিয়ানের এভাবে সামনে আসায় তিশা কিছুটা হকচকিয়ে যায়। মিস্টার আরিয়ান, এটা কি ধরনের আচরণ? আচ্ছা, খারাপ বুঝি, ওকে, বাট ওটা নিয়ে পরে ডিসকাশন করবনি। আগে আমার প্রশ্নের উত্তর দিন মিস তিশা। পথ ছাড়ুন, আর আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। অবভিয়াসলি আপনি বাধ্য। আপনার কোম্পানির ইনভেস্টর আমি, জানার অবশ্যই রাইট আছে আমার। তিশা একটু বিরক্ত হয়ে, ওকে ফাইন, বলুন কি জানতে চান? আপনার বয়স কত? হোয়াট দা, এটা কেমন প্রশ্ন? তিশা একটু রেগে, এই প্রশ্নের সাথে কোম্পানির কি সম্পর্ক মিস্টার আরিয়ান? আছে বলেই তো জিজ্ঞেস করলাম। কি? এত বড় একটা কোম্পানি একটা পিচ্চি মেয়ের হাতে তুলে দেওয়ার কারণ? কোম্পানি আমার হাজবেন্ড জিসান আহমেদের। 2 মাস হলো উনি আমাদের ছেড়ে পরকালে চলে গিয়েছেন, তাই ওনার অবর্তমানে কোম্পানির ভার আমার কাঁধে এসে পড়েছে, আর আমি চেষ্টা করছি সেটা সামলাতে। আপনার আর কোনো প্রশ্ন না থাকলে সাইড প্লিজ। আর হ্যাঁ, আরেকটা কথা, ডোন্ট কল মি মিস, জাস্ট কল মি মিসেস তিশা আহমেদ। তিশা চলে যেতে নিলে আরিয়ান আবার বলে ওঠে, বাট আমি তো আপনাকে মিস তিশাই বলবো। তিশা এবার খানিকটা রেগে তাকায় আরিয়ান এর দিকে। তিশার এমন তাকানো দেখে আরিয়ান বাঁকা হেসে বলে, কেউ ভালোবাসার জন্য পাগল মিস তিশা, আর কেউ ভালোবাসা হারিয়ে তার বেদনায় পাগল। আপনার নামটিও কি সেই পাগলের দলে সম্মুখীন করতে চান, যার জন্য মিসেস হয়েছেন? যখন সেই নেই, তাহলে তো আপনি আবার মিসই হয়ে গেলেন, রাইট? তিশা কিছু বলতে নিবে, তখন ক্যাবিনে নিলয় এসে হাজির। মিস্টার আরিয়ান, আপনার ক্যাবিন রেডি, সোম আপনাকে দেখিয়ে দিবে। আই হোপ আপনার পছন্দ হবে। আরিয়ান হেসে মাথা নাড়ালো, ওকে। তিশাও রেগে সেখান থেকে চলে গেল। মেজাজ প্রচুর গরম ওর। এই লোকটির সামনে এমনি থাকা আমার জন্য কতটা কষ্টকর তা এই লোকটি কখনো বুঝতে পারবে না। না চাওয়া সত্ত্বেও বারবার আমার চোখ তার উপর পড়ে, আর এখন তো এই অফিসেই থাকবে সারাদিন। আমার চোখের সামনে থেকে আমার বুকের ব্যথাটা আরো বাড়াবে। তার উপর এই লোকের অদ্ভুত কথাবার্তা আর তার শান্ত দৃষ্টির চাহনি আমাকে একদিন পাগল করে দিবে। কি মতলবে এই কোম্পানিতে ইনভেস্ট করেছে আল্লাহই জানে। রায়হান বসে আছে নিলয়ের কেবিনে। ও জানতে পারছে আরিয়ান আজ অফিসে জয়েন হয়েছে। মূলত জিসানের চেহারার আড়ালে লুকিয়ে থাকা আরিয়ানকে দেখতে এসেছে। সবাই যখন আরিয়ানের কথা বলছে, রায়হানের একদম বিশ্বাস হয়নি, তাই তো নিজ চোখে দেখতে এসেছে। কিছু কাজের বাহানায় নিলয় আরিয়ানকে নিজের কেবিনে এনে রায়হানের সাথে পরিচয় করিয়ে দিল। আরিয়ান খুব ফ্লুয়েন্টলি রায়হানের সাথে কথা মিলিয়ে সাধারণ কথাবার্তা বলে চলে গেল, আর রায়হান এখনো আরিয়ানের যাওয়ার দিকে তাকিয়ে আছে। কি আশ্চর্য, এটা কোইন্সিডেন্ট নাকি অন্য কিছু? জিসান চলে যাওয়ার পর জিসানের মতো দেখতে এই ব্যক্তি এখানে আসার কারণ কি? এমনি কত কষ্টে তিশাকে সামলিয়েছি, এখন কি হবে? তিশা আবার না ডিপ্রেশনে চলে যায়? আমার এখন তিশাকে নিয়ে ভয় হচ্ছে। একদিকে অর্ক, আরেকদিকে আরিয়ান। কি আছে আমার বোনটির কপালে বিধাতা, কেন ওর এত পরীক্ষা নিচ্ছে? ভার্সিটির ক্লাস শেষ করে নিশি নীলুর সাথে কথা বলতে বলতে বের হচ্ছিল, এমন সময় ঝড়ের বেগে একটি ছেলে এসে ওদের পথ আটকালো। ঘটনাটি হঠাৎ হওয়ায় নিশি কিছুটা ভয় পেয়ে গেলেও পরক্ষণে নিজেকে সামলিয়ে ফেলে। সামনে তাকিয়ে দেখে সেদিনের সেই ছেলেটি, যার সাথে ধাক্কা খেয়ে নিশির ফোনটা পড়ে গিয়েছিল। নিশি কিছুটা বিরক্ত হয়ে, সমস্যা কি, আর এটা কোন ধরনের বিহেভিয়ার? কুহু, তুমি এমন করছো কেন? দেখো, আমি সবকিছুর জন্য সরি বলছি, প্লিজ মাফ করে দাও। এই দেখো, কানও ধরছি, আর চলো এখন আমার সাথে, তোমার সাথে অনেক কথা আছে। ছেলেটি নিশির হাত ধরতে নিলে
নিশি কিছুটা পিছিয়ে যায়। আরে করছেনটা কি? আর কে কুহু? আমি নিশি। কে আপনি? আমাকে তো তোমাকে তো আগে দেখিনি। নতুন এসেছো কোন ইয়ার? নীলু বলল। ফার্স্ট ইয়ার ছেলেটি। নাম কি? নীলু। ছেলেটি বিরক্ত হয়ে কেন? তোমার বান্ধবী বলেনি? কুহু এসব কি? তোমার ফ্রেন্ডসদের কিছু বলনি আমাদের সম্পর্কে? হোয়াট কি যাতা বলছো? পাগলনি? আর তুমি জানো না সিনিয়রদের সাথে ভালো করে কথা বলতে হয়? আমরা তোমার সিনিয়র হই। আর আমি কুহু না, নিশি। মাথার মগজে ঢুকিয়ে রাখো। নীলু, চল তো, যত সব আজাইরা পাবলিক আমার কপালে পড়ে। নিশি ছেলেটাকে বকতে বকতে কলেজ গেটের বাহিরে এসে দেখে রায়হান বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। রায়হানকে দেখে নিশির সব রাগ যেন হাওয়ায় উড়ে গেল। আজ অনেকদিন পর রায়হানের বাইকে বসে আবার শহর ঘোরা হবে। ক্লান্ত দুপুর বাইকে চড়ে রায়হানের পিঠে মাথা রেখে ভালোবাসার মানুষটিকে জড়িয়ে ধরা যাবে। সুখ নামের পাখিটির জন্য মানুষকে সুদূর যেতে হয় না। প্রিয়জনের সাথে কাটানো ছোট ছোট মুহূর্তই আপনাকে সুখী করে তুলবে, এটাই সুখী থাকার মন্ত্র। কিন্তু দূর থেকে দুটো চোখের মালিকের ব্যাপারটা একদমই সহ্য হলো না। রাগে নিজের হাতের কলমটা দুভাগ করে ফেললো। ইটস নট ফেয়ার কুহু, আমার থেকে দূরে চলে যাওয়ার কারণটা তাহলে এটা। এর শাস্তি তোমাকে পেতে হবে, মাইন্ড ইট। স্টোর রুমের ধুলোবালিতে ফাইল খুঁজতে গিয়ে বিরক্ত হয়ে পড়েছে তিশা। এত ফাইলের মাঝে ওর কাজের ফাইলটি কি আজও খুঁজে পাবে না কিনা সন্দেহ। তিশা আবারও চেষ্টা করলো কিন্তু ব্যর্থ হলো। হঠাৎ স্টোর রুমের দরজা লাগাবার শব্দে তিশা আঁতকে উঠল। দেখতে যাবে কে এলো। এ সময় স্টোর রুমে তখনই পুরো রুম অন্ধকার হয়ে গেল। প্রথমে স্টোর রুমের দরজা বন্ধ হয়ে যাওয়া, এখন আবার রুমের লাইট নিভে যাওয়ায় তিশার ভয়ে সারা শরীর মনে হয় কাঁপছে। কাঁপাকাঁপি কণ্ঠে জিজ্ঞেস করছে, কে? কে আছে এখানে? হাতে করে নিজের মোবাইলও আনেনি, তাহলে তো ফ্ল্যাশ লাইট অন করে দেখতে পারতো আশেপাশে কেউ আছে কিনা। অন্ধকারে তিশার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, তবুও হাত দিয়ে রুমের দরজা খোঁজার চেষ্টা করছে। হঠাৎ নিজের খুব কাছে কারো উপস্থিতি আভাস পেল তিশা। এতে তিশা আরো ভয় পেয়ে চিৎকার দিতে নিলে অচেনা ব্যক্তিটি তিশার মুখ চেপে দেওয়ালের সাথে আটকিয়ে ফেলে। অচেনা ব্যক্তিটি হয়তো অর্ক ভেবে তিশা নিজেকে ছোটাতে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু এত ধস্তাধস্তি করার পরও অচেনা ব্যক্তিটিকে এক চুলও সরাতে পারল না। এক সময় তিশা শান্ত হয়ে যায়। অচেনা ব্যক্তিটি তিশার মুখ চেপে দেওয়ালের সাথে এমনভাবে আটকে ধরেছে যে তিশা কোনো রকম নড়াচড়া করতে পারছে না। হঠাৎ তিশা নিজের মুখের ওপর কারো গরম নিঃশ্বাস অনুভব করলো। তিশার ভয়ে চোখ দিয়ে পানি ঝরছে। তিশার চোখের পানি অচেনা ব্যক্তিটির হাত স্পর্শ করলে অচেনা তিশার মুখ থেকে হাত সরিয়ে ফেলে। তিশার সুযোগ পেয়ে চিৎকার দিতে নিলে অচেনা তিশার ওষ্ঠদ্বয় নিজের ওষ্ঠের মাঝে নিয়ে নেয় আর খুব সফটলি তিশাকে চুমু দিতে থাকে। অন্ধকারে তিশা কিছু না দেখলেও অচেনা ব্যক্তিটির এমন আচরণ মোটেও আশা করেনি। তিশার চোখগুলো বড় হয়ে গেল, চোখের কোনা দিয়ে এখনো জল গড়িয়ে পড়ছে। অচেনা ব্যক্তিটি তিশার সেই জলটাও খুব যত্নে শুষে নিয়ে নেয়। তিশার মাথাটা হ্যাং করছে, বুঝতে পারছে না কি করে ছুটাবে নিজেকে। নিসান ছাড়া কাউকে তিশা নিজের কাছেও ঘেঁষতে দেয়নি কখনো, কিন্তু আজ সেই তিশার সাথে এমন একটা ঘটনা ঘটায় তিশার শরীর কেমন নিস্তেজ হয়ে পড়ছে। তিশার অবস্থা বুঝে অচেনা তিশাকে ছেড়ে দিয়ে সাথে সাথে দু কদম পিছিয়ে চলে যায়। ছাড়া পেয়ে তিশা দেওয়াল ঘেঁষে নিচে বসে নীরবে কাঁদতে থাকে। হঠাৎ স্টোর রুমের দরজা খোলার শব্দ পেয়ে তিশা উঠে দেখতে যায় কে ছিল এতক্ষণ এই রুমে, কিন্তু আফসোস তিশা কাউকে দেখতে পেল না। তিশা এখনো খুব শকডের মধ্যে আছে। কে করলো আমার সাথে এমন জঘন্য একটা কাজ? কে? হঠাৎ তিশার খেয়াল হলো অচেনা ব্যক্তিটির কিছু একটা দিয়েছিল ওকে, কিন্তু কি? তাই স্টোর রুমে আবার গিয়ে খুঁজতে থাকে, কিন্তু কিছু
না পেয়ে কাঁধে হাত দিতে নেয় ব্যথা করছে বলে। তখনই কাঁধে একটা রুমাল পায়। রুমালটা দেখে তৃষা চমকে যায়। আরে, এটাই মনে হয়। কিন্তু এখানে কিছু লেখাও আছে। এরপর থেকে কোথাও একা যেতে ১০ বার ভাববে। না ভাবলে সমস্যা নেই। আজ যা হলো তা আবার হবে, তবে এবারের থেকে আরো বেশি। তাই মনে থাকে যেন আমি এক কথা বারবার বলি না। তোমার ভালোর জন্যই বলছি, প্লিজ সোনা। কথাগুলো বোঝার চেষ্টা করো। একা একা কোথাও যেও না। তৃষার লেখাটা পড়ে হতভম্ব হয়ে গেল। কে হতে পারে এমন ভাবে? একমাত্র জিসানই আমাকে বলে। তার কথায় যেমন রাগ থাকে তেমন ভালোবাসা, দুটোই থাকে। এই লেখাটাও এমন। তাহলে কি জিসান? না, এটা কিভাবে সম্ভব? চোখে জল আসলেও মুখে কেন জানি একটা তৃপ্তির হাসি ফুটে উঠেছে তৃষার। জিসান, আপনি আমার রুহে মিশে আছেন। তাই তো আমার নামটাই যথেষ্ট আপনার মুখের হাসি ফিরিয়ে আনার জন্য। প্লিজ কাম ব্যাক জিসান, প্লিজ। তা না হলে আমাকেও নিয়ে যান আপনার দুনিয়ায়। আমি যে আজও আপনাতে মত্ত হতে চাই। চলবে। হ্যালো বন্ধুরা, আমাদের এই গল্পের পরবর্তী পার্ট খুব শীঘ্রই আপলোড দেওয়া হবে। তো এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা জলদি জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে যাবে। আর গল্পটি যাদের ভালো লাগছে অবশ্যই একটি লাইক দিয়ে গঠনমূলক কমেন্ট করে যাবে। ধন্যবাদ সবাইকে।